রোগী, ডাক্তারবাবু, নার্স সরকারি হাসপাতালে কেউ নিরাপদ নয়। এমন কঠোর আইন করা প্রয়োজন যাতে ধর্ষক ভয় পায়। আমাদের দুর্ভাগ্য এখনো অবধি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিল পেশ হলেও আজ অবধি অপরাজিতা বিল দিনের আলো দেখলো না। আমি বলছি যে নির্ভয়া কাণ্ডের পর 4 জনের ফাঁসির আদেশ হয়েছিল, কোনো নতুন আইন লাগেনি, এই দেশের এক্সিস্টিং আইনেই ফাঁসির আদেশ হয়েছিল। প্রতিটা পেশেন্টকে প্রতিটা জায়গায় পুলিশ তো ইন্ডিভিজুয়াল ম্যানমার্কিং করে সিকিউরিটি দিতে পারবে না, সম্ভবই নয়। যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দেবো কিভাবে বা থাকবে কিভাবে, তাহলে সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়, কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায়? এই যে কর্মীটি আজ থেকে 20 বছর আগে বাম আমলে চাকরি পেয়েছেন, তার মানে কি সে বাম আমলে ধর্ষককে চাকরি দেওয়া ছিল? কে বাম আমলে চাকরি পেয়েছে চুক্তিভিত্তিক, কিন্তু তৃণমূল আমলে চাকরি করে গেছে, ইস্যু তাও নয়। সব থেকে বড় ইস্যু হচ্ছে যে আবার কি ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে হবে কেন আমাদের? এভিডেন্স টেম্পার করেছে কারা? এভিডেন্স টেম্পার করেছে টালা থানার পুলিশ, কলকাতা পুলিশ। তাকে রেপিস্ট মানতে এত অসুবিধা করতে হচ্ছে। সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে এ রাজ্যে সরকারি হাসপাতালে মেয়েদের নিরাপত্তা বলে আদৌ কি কিছু আছে? রাজ্যের সব থেকে বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু চিকিৎসক পরিচয় দিয়ে এক ব্যক্তি, যে কিনা আরেকটা বড় সরকারি হাসপাতালের নিরাপত্তা কর্মী, কোনো বাধা ছাড়া ঢুকে পড়ছে। খোদ চিকিৎসকরা যে শৌচাগার ব্যবহার করেন সেখানে এক নাবালিকাকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিগ্রহ চালাচ্ছে। আর শুধু এসএসকেএমই নয়, হাওড়ার হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণের হুমকির মুখে পড়তে হচ্ছে। বীরভূমের হাসপাতালে আক্রান্ত নার্সের মাথায় 22টা সেলাই পড়ছে মার খেয়ে। একের পর এক আতঙ্কের ছবি। আর এখানেই প্রশ্ন যে আরজিকর কাণ্ডের পর এই যে ঝুড়ি ঝুড়ি দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ সহ সরকারি প্রতিশ্রুতি, সবটাই কি আইওয়াস ছিল? এমনকি খোদ সুপ্রিম কোর্ট গত বছরের 20শে আগস্ট যে টাস্ক ফোর্স তৈরির কথা বলেছিল, সেটার কি হলো? কি করেছে তারা? কোনো পক্ষই কি দায় এড়াতে পারে? এমন কি মনে করবেন না যে শুধু আমি সরকারের অংশেই থাকবো? সুপ্রিম কোর্ট যা যা বলেছে, নাগরিক হিসেবে আমার পূর্ণ অধিকার আছে এই এত বড় বড় কথা ঘন্টার পর ঘন্টা ধরে ভারতবাসী শুনেছে সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্টে। আজকে হিসেব চাওয়ার যে যা যা সুপ্রিম কোর্ট বলেছিল কত শতাংশ পূরণ হয়েছে, কত শতাংশ পূরণ হয়েছে, সুপ্রিম কোর্টে কটা রিপোর্ট গেছে, সুপ্রিম কোর্ট কি আদৌ মনিটর করেছে যে তাদের নির্দেশ বা তথাকথিত ন্যাশনাল টাস্ক ফোর্স, যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হলো আরজিকর কাণ্ডের ঘটনার অভিঘাতে, সেই ঘটনার পর যাকে পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধিকেও রাখা হলো না, তারা কি করলো? ভাববেন না যে বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত বলে সেই প্রশ্নটা আমরা এড়িয়ে যাব, যে এত বড় বড় ফানুস বিভিন্ন মহল থেকে যা ওড়ানো হলো তার কটা শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে এই অক্টোবর মাসের 2025 সালে বাস্তবায়িত হলো? ধর্ষকের শিরদাঁড়া দিয়ে ভয় পাইয়ে দেওয়া যেত যদি এমন আইন থাকতো যাতে ধর্ষক ভয় পায় যে এই ধরনের অপরাধে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড হতে পারে। আমাদের দুর্ভাগ্য এখনো অবধি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিল পেশ হলেও আজ অবধি অপরাজিতা বিল দিনের আলো দেখলো না। কিন্তু মূল জায়গাটা আটকাতে গেলে এমন কঠোর আইন করা প্রয়োজন যাতে ধর্ষক ভয় পায়। আমাদের দুর্ভাগ্য রাজ্যপাল বলুন বা কেন্দ্রীয় সরকার আজ অবধি সেই আইনকে দিনের আলো আসতে দিচ্ছেন না, দেখতে দিচ্ছেন না। কেন আমি জানি না। আমি বলছি যে নির্ভয়া কাণ্ডের পর 4 জনের ফাঁসির আদেশ হয়েছিল, কোনো নতুন আইন লাগেনি, এই দেশের এক্সিস্টিং আইনেই ফাঁসির আদেশ হয়েছিল, তাতে এই ঘটনা কি কমে গেছে? আমাদের বক্তব্য পরিষ্কার, যদি সামাজিক ব্যাধি হয় সেই সামাজিক ব্যাধি কবে নির্মূল হবে তার জন্য সরকার গালে হাত দিয়ে বসে থাকতে পারে না। সেখানে দরকার পুলিশিং এবং অন্তত আমাদের সরকারি হাসপাতালের ভেতরটা, সেখানে সুরক্ষা, সেখানকার নিরাপত্তা, এ নিয়ে প্রশ্ন উঠবে কেন? এসএসকেএম হাসপাতালে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসেন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিটা পেশেন্টকে প্রতিটা জায়গায় পুলিশ তো ইন্ডিভিজুয়াল ম্যানমার্কিং করে সিকিউরিটি দিতে পারবে না, সম্ভবই নয়। যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি দেবো কিভাবে বা থাকবে কিভাবে, তাহলে সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা, এবং এই ব্যক্তি এরা সাহস পাচ্ছে কি করে এই ধরনের কাজ করার জন্য? তাহলে এই ধরনের কাজ করার জন্য সাহস পাচ্ছে এই জায়গা থেকে যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যদি আমরা দেখি তাহলে দিনের আলোর মতন পরিষ্কার, যেখানে ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে একাধিক ব্যক্তি জড়িত আছে, অথচ আমি কাউকে শাস্তি দেবো না। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়, কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায়? তো আমি বলছি দোষারোপটা কাকে করবেন? ধর্ষককে করবেন? সরকারকে করবেন? সমাজকে করবেন? প্রশ্নটা উঠছে দোষারোপটা আমি কাকে করব? এসএসকেএম এর দালাল চক্র চালাতো,
আমি তার বলছি প্রভাবটা তাকে কোনো গেটে কেউ আটকায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি তারা arrested হাসপাতালের হয়। চত্বরে তার ভেতরে ডাক্তারদের শৌচাগারের মধ্যে ঘটনা ঘটবে আমি বলা আসছি যায় তো, তাই আর কি? এই যে এই কর্মীটি আজ থেকে 20 বছর আগে বাম আমলে চাকরি পেয়েছেন, তার মানে কি সে বাম আমলে ধর্ষককে চাকরি দেওয়া ছিল? এইসব হোয়াট অ্যাবাউটারি করে তো লাভ নেই। কে বাম আমলে চাকরি পেয়েছে চুক্তিভিত্তিক, কিন্তু তৃণমূল আমলে চাকরি করে গেছে ইস্যু তাও নয়। সব থেকে বড় ইস্যু হচ্ছে যে আবার 14 মাসের মধ্যে একটার পর একটা সরকারি হাসপাতাল, কখনো কলকাতা শহরে, কখনো সব থেকে বড়, কখনো জেলায়, এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে হবে কেন আমাদের? অভয়ার ন্যায় বিচারে যেখানে দেখা যাচ্ছে দিনের আলোর মতন এভিডেন্স টেম্পার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, সেই একাধিক ব্যক্তিদের অ্যারেস্ট কোথায়? তাহলে যদি দেখতে হয় যে এভিডেন্স টেম্পার করেছে কারা, এভিডেন্স টেম্পার করেছে টালা থানার পুলিশ, কলকাতা পুলিশ। ডিএনএ রিপোর্ট, ফরেনসিক স্যাম্পল, সমস্ত কিছু তো ম্যাচ করেছে। তারপরেও যে রেপিস, তাকে রেপিস মানতে এত অসুবিধা কোথায় হচ্ছে? আবার এখানে মিথ্যার বিনির্মাণ করছেন। এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব করার কথা আমরা মন গড়া বলছি না। তদন্তকারী সিবিআই সংস্থা তার প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে লেখা আছে। তাহলে এইটা আমার মন গড়া কথা বা ওনার মন গড়া কথা বা সুমনদার মন গড়া কথা তা নয়। এখনও সব থেকে বড় সরকারি হাসপাতালের মধ্যে নাবালিকা শ্লীলতাহানি হচ্ছে, এখনও উলুবেড়িয়ার মহিলা চিকিৎসককে নিগৃহীত হতে হচ্ছে, এখনও বীরভূমের মোহাম্মদবাজারে ওই নার্স বোনটার মাথায় মার খেয়ে 22টা সেলাই পড়ছে। অর্থাৎ রোগী, ডাক্তারবাবু, নার্স, সরকারি হাসপাতালে কেউ নিরাপদ নয়।